নানা দোলাচলে কাল জুলাই সনদ অনুষ্ঠান, সই না হলে নেমে আসবে কালো মেঘের ছায়া বলছে বিএনপি। উপস্থিত হলেও স্বাক্ষর নিয়ে দ্বিধায় জামায়াত। নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার করছে। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদের স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়। আইনি নিশ্চয়তা না পেলে যাবে না এনসিপি, মূল নীতি প্রশ্নে আপত্তি বাম জোটের। সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবার শঙ্কা। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। 2026-এ যখন পার্লামেন্ট বসবে এইটা নিয়ে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে, যে আপনি এই জিনিসটাকে 5 মাস পরে সমাধান করবো এই জায়গায় যদি ফেলে রাখেন তাহলে আপনি একটা ক্রাইসিসকে ইনভাইট করতেছেন। এখনো নেভেনি চট্টগ্রাম ইপিজেডে 2 কারখানার আগুন, পানি সংকটে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের, সহায়তায় সশস্ত্র বাহিনী। চলছে রাকসু নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি, অমোচনীয় কালি ছাড়া বড় অভিযোগ ছিল না প্রার্থী ভোটারদের। বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক ঘষা দিতে উঠে গেছে। দু দশকে এইচএসসিতে সবচেয়ে বড় ফল বিপর্যয়, গড় পাশের হার 58.83, যথাযথ মূল্যায়ন হয়েছে দাবি কর্তৃপক্ষের। গণহত্যার মামলায় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন, আলাদা বিচার করলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না বললেন উপদেষ্টা আসিফ। বিএনপি যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছে সেগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। স্বাক্ষর করা হবে কি না তা আগামীকালই জানা যাবে। ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদের স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিন এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, এ নিয়ে কোনো আপোষ নয় এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ। বিএনপির অন্য নেতারা বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশে কালো মেঘে ছেয়ে যাবে। নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পিআর নিয়ে কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। চট্টগ্রামের পটিয়াতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে।
অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। ঢাকার কেরানীগঞ্জে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি করে ফ্যাসিবাদ ফেরানোর সুযোগ দিলে জনগণ ক্ষমা করবে না। প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয় অনেক নমুনা দেখছি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরও বলেন, ঘোষিত সময় নির্বাচন আয়োজনের বিকল্প নেই। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে। আমরা কিন্তু ছোট দল নই। এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয়, প্রতিহত করার মতো সৎসাহস ইনশাআল্লাহ। শর্ত দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান বিএনপি নেতারা। কারো কথায় কান না দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াত ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে এমনটাই জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নভেম্বর মাসেই গণভোটের উপযুক্ত সময়, তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক দলকে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু দেখানো হয়নি দাবি করে এই নিয়ে প্রতারণার অভিযোগ করেন তিনি। বলেন, ঐক্যমত্য হওয়া 84টি বিষয়ে গণভোটের আওতায় আনতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে চলতি মাসে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দেন নাহিদ ইসলাম। তবে এনসিপির প্রতীক ইস্যুতে ইসির সমালোচনা করেন তিনি। রাজনীতির মাঠে যখন ভোটের আবহ, তখনও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির আলোচনা ও বাস্তবায়ন ঘিরে প্রশ্ন। জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা। দলটি বলছে, আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। আমরা মনে করি, অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোনো ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না করে সনদে স্বাক্ষর জনগণের সাথে ছলচাতুরির মতো বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক। সাফ জানিয়ে দেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশের। আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না, তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নেব না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টাকে জারি করার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানে বিদ্যমান 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ
এবং 150-এর 2 অনুচ্ছেদের ক্রান্তিকালীন বিধানের তফসিল পরিবর্তনে সম্মতি প্রদান ও আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করতে হবে বলে তারা এই সনদে স্বাক্ষর করবেন না। জোট নেতারা জানান, মূলনীতির সাথে যুক্ত করতে হবে সামাজিক মানবিক মর্যাদা, মূল্যবোধ, ন্যায় বিচার ও ধর্মীয় মূল্যবোধ। বলেন যে খসড়া চূড়ান্ত করা হয়েছে সেটি সংশোধন না হলে ইচ্ছে থাকা সত্ত্বেও স্বাক্ষর করতে যেতে পারছেন না তারা। তারা এখানে সংবিধানকে ছুঁড়ে দেওয়ার কথা বলে, মুজিববাদী সংবিধান বলে, সংবিধানের কবর রচনা করার কথা বলে, যেইটার আমরা তীব্র এবং ঘোরতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমাদের কমিশন খুবই চালাকি করে একটা অ্যাম্বিগুইটি রেখে দিয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে যেই সংবিধান তৈরি হবে সেই সংবিধানকে আর 72-এর সংবিধান বলা হবে না, বলা হবে 26-এর সংবিধান। এটাই আসলে মনের ভিতরে, তাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা বলে ফেলেছে। নোট অফ ডিসেন্ট এবং বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না করে জুলাই সনদ সই হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে, এমনকি এই অজুহাতে পিছিয়ে যেতে পারে নির্বাচনও এই শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে বল গড়াবে সরকারের কোর্টে। যদিও সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের। যে বিষয়গুলো ডিসেন্ট আছে সেই বিষয়গুলো হচ্ছে জনমত যদি পক্ষে আসে তাহলে কি নেক্সট যে সরকার ক্ষমতায় আসবে তাকে কি ওইটা বাধ্যতামূলকভাবে সেই জনমতের ভিত্তিতেই কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হবে, নাকি তার ডিসেন্টটাকে আলাদাভাবে বিচার করার স্বাধীনতা তার থাকছে? এই কোয়েশ্চেনের কোনো উত্তর কিন্তু আমরা পাইনি, এবং সেই কোয়েশ্চেনের উত্তর না পাওয়াটা জুলাই সনদের বাস্তবায়নকেও একটা সমস্যার মধ্যে ফেলবে। চ্যালেঞ্জটা হচ্ছে মানুষের কাছে সেটা পৌঁছানো, কারণ আমার ধারণা মানুষ তখন প্রশ্ন করবে যে আমি তো বুঝি না, এবং কেউ যদি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যায় যে আমার উপর জোর করে এমন একটা জিনিস চাপানো হচ্ছে যেটা আমি বুঝি না, আমাকে অসংখ্য জটিল প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে হ্যাঁ না, এর মধ্যে পুরো প্যাকেজের মধ্যে আমি 10টা মানি 20টা মানি না। চট্টগ্রাম বিপিজেডের 2টি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2টা 10 মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা। কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা। বেলা 2টায় সিইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত। প্রথমে 7ম তলায় এবং পরেই তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে। জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুড়ে ছাই হয়ে যায়। যখন 2টা বাজে এখানে আসি তখন দেখি 7ম তলায় আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরেছে। শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাসি বাজাচ্ছে, শ্রমিকরা বেজে পড়ছে তোমরা নামিয়ে যাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সাথে যোগ দেয় 3 বাহিনীর সদস্যরা। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে পুকুরের ধারে বসা, একটা কোনো মেশিনে কাজ করতেছে না, শুধু বলতেছে ভেতরে কেমিক্যাল। নিচতলার থেকে আগুন শুরু হয়ে গেছে জ্বলা। ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা ইউনিটের কাজ করতেছে না, এখন অলরেডি সব ইউনিটে বন্ধ করে দিয়েছে কাজ। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি। কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি, 2টি কারখানায় কর্মীর সংখ্যা 700-র বেশি। অগ্নিকাণ্ডের সময় 8ম তলায় স্টোররুমে কোনো কর্মী ছিলেন না। নিচে 2য় থেকে 4র্থ, 5ম তলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ইপিজেডের অগ্নিকাণ্ডের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বেশ কয়েক ঘন্টা তো পেরিয়েছে, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? বরং আগুন ছড়িয়ে পড়েছে সেটাই আমরা দেখছি, এবং বেশ কিছুক্ষণ ধরে আমরা ঠিক যখন জানতে পারি যে 2টা থেকেই আগুন জ্বলছিল, এবং সেই সময়টিতে আগুনটি শুধুমাত্র 7ম তলার একটি কোণায় আগুনের সূত্রপাত হয়েছিল, এবং তারপর
থেকে এখন আমরা আগুনটি সপ্তম তলা থেকে প্রথমে অষ্টম তলায় ছড়িয়ে পড়ে এবং এরপরে ষষ্ঠ তলায় এবং সেখান থেকে পঞ্চম তলা পর্যন্ত আমরা দেখছি যে আগুন ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখছি যে একটু পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একের পর এক আসতে থাকছে। তবে ফায়ার সার্ভিস তাদের যে ইউনিটগুলো এখানে নিয়ে এসেছে সেগুলো দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আসলে তারা বেগ পেয়েছে এবং তারা এক কথায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং আগুন আমরা দেখছি আগুনের তীব্রতা বেড়ে সেটা ছড়িয়ে গেছে। পাশে অভি রয়েছে আমার সহকর্মী, সেও ঠিক এর আগেই ভেতরে ছিল। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনি ঠিক ভবনের কোন অংশের দিকে ছিলেন আগুনের এবং সেখানে কি ধরনের দেখতে পেয়েছেন, আগুনের তীব্রতা ঠিক কতটা বেড়েছে? আমি যখন বিকেল আসছিলাম তখন আমি একেবারে পশ্চিম পাশে চলে গেছি, সেখানে দেখেছি একেবারে পশ্চিম পাশের প্রথমে সপ্তম তলা অষ্টম তলা ছিল, এরপরে হচ্ছে যে পঞ্চম চতুর্থ এবং তৃতীয় তলা পর্যন্ত চলে গেছে। সেখানকার ভেতরে যে পরিমাণ মেডিকেল ইকুইপমেন্ট, সেখানকার যে গ্লাসগুলো সেগুলো আগুনের ফুলকির মতো নিচে পড়ছে এবং ভিতর থেকে কিছুক্ষণ পর আমরা দেখেছি একেবারেই শক্ত হয়ে গ্লাসগুলো ফুলকির মতো নিচে পড়তে দেখেছি এবং মানুষের মতো অনেক বেশি আতঙ্ক তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন নিচ থেকে পানি ছিটিয়ে একেবারে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আপনার সাথে এর আগে হয়তো এই যে ব্যবসার যে ইডি তার সাথে কথা হয়েছে, সে কি বলেছেন আসলে? তিনি যদি বলছেন যে তৃতীয় এবং তৃতীয় তলায় শ্রমিকরা সেখানে কাজ করেছেন, প্রথম ২০-৩০ জন শ্রমিক ছিল, তারা তাদেরকে নিরাপদে নিয়ে এসেছেন। তবে সপ্তম এবং অষ্টম তলায় কি পরিমাণ শ্রমিক ছিল বা কয়েকজনের যাতায়াত ছিল কিনা, তারা নিরাপদে এসেছেন কিনা সেই বিষয়ে তিনি আসলে বলতে সঠিকভাবে পারেননি এবং থাকলেও থাকতে পারে বলেছেন। আমি এই বিষয়টা একটু পরিষ্কার করি, সপ্তম ও অষ্টম তলায় কোনো শ্রমিক ছিল না, সেটা ছিল ওয়্যার হাউস। তারা যে মেডিকেল সরঞ্জামগুলো তৈরি করছিলেন সেগুলো সেখানে স্তূপ করে রাখা হয়েছিল, মজুত করে রাখা হয়েছিল এবং সেখানে আগুন যখন লেগে যায় সেটা ধীরে ধীরে আমরা দেখছি যে সেই আগুন আরো ছড়িয়ে পড়ে এবং এখন আগুনটার তীব্রতা এতটাই বেড়েছে আমরা দেখছি যে সেটা ধাপে ধাপে সপ্তম তলা থেকে অষ্টম তলা যাওয়ার পর এখন দেখছি ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থ তলায় পর্যন্ত, অর্থাৎ আরো 3টি ফ্লোরে এসে আগুন ছড়িয়ে পড়েছে। এ ছিল এই আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। মিরপুরে কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশেপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে। ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। আজও সকাল থেকেই ভিড় করছে উৎসুক জনতা, তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন। 300 গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। রাসায়নিক গুদামে বিভিন্ন টক্সিক গ্যাস তৈরি হয়েছে, এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ফায়ার সার্ভিস। বড় ধরনের অভিযোগ ছাড়াই শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। ভোট পড়েছে 70%। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন OMR পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে। ফলাফলের জন্য ভোট নাগাদ সময় লাগতে পারে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ভোট গণনার প্রক্রিয়া চলছে। সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন, যাচ্ছি তার কাছে। সুজন, ভোট গণনার কি অবস্থা, কত সময় লাগতে পারে? দেবাশিস, এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এবং বিকেল 4টায় যখন 17টি ভোট কেন্দ্রে অর্থাৎ 9টি একাডেমিক ভবনের যে ভোট কেন্দ্রগুলো ছিল সেই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবার নজর রয়েছে এখন এই মিলনায়তনের দিকে এবং যে ব্যালট বাক্সগুলো রয়েছে নির্বাচনের সেগুলো কিন্তু বিকেল 5টার পর থেকেই আমরা দেখেছি যে এই মিলনায়তনে চলে এসেছে। নির্বাচনের যে ভোট গণনা সেই প্রক্রিয়াটি OMR মেশিন 6টি OMR মেশিনের মাধ্যমে আসলে ভোট গণনা করা হবে, এমনটি উপাচার্য আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যে কার্যক্রমটি দেখতে পাচ্ছি, যারা এই ভোট গণনার সঙ্গে সংযুক্ত থাকবেন তারা এর মধ্যে চলে এসেছেন এবং তারা মূলত এখন ট্রায়াল দিচ্ছেন, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি ঠিকঠাক আছে কিনা, তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো তারা দেখে নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা
তারা আমাদেরকে জানিয়েছেন অল্প সময়ের মধ্যে তারা এই গণনা শুরু করবেন, কিন্তু গণনাটি শেষ হতে অর্থাৎ পুরো ফলাফল পেতে আসলে কত সময় লাগবে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে এখনও দেওয়া হয়নি। যদিও বিকেলের দিকে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা তথ্য প্রযুক্তির যে টিম রয়েছে তাদের বরাতে তারা ধারণা করছেন 12 থেকে 15 ঘন্টা সময় লাগতে পারে, এবং সেটি যদি ধরা হয় যে সন্ধ্যা 7:30টায় যদি শুরু হয় তাহলে অন্তত সকালের আগে অর্থাৎ সকাল 8টা-9টার আগে ফলাফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর উপাচার্য কিন্তু বলেছেন যে এই ওএমআর মেশিনগুলো যত দ্রুত ফলাফল প্রদান করতে পারবে সেই ফলাফলগুলো তারা যাচাই বাছাই করে তত দ্রুতই আসলে তারা প্রকাশ শুরু করতে পারবেন। তো এখন পর্যন্ত দেবাশিস যতটুকু বলা চলে যে এই নির্বাচনে কিন্তু আজকে 28,901 জন ভোটারের মধ্যে 20,150 মতো ভোটার তারা কিন্তু আজকে ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং ভোট প্রদানের যে শতকরা হার নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন 69.83, এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সারা দিনে যেভাবে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ছাড়াই যেভাবে সুষ্ঠুভাবে এবং একটি সুশৃঙ্খল পরিবেশে এই ভোট গ্রহণ হয়েছে, তারা এখন চাইছেন বাকি যে সময়টুকু অর্থাৎ ভোট গণনা এবং ফলাফল প্রকাশের যে সময়টুকু সেটুকু তারা সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার সাথে শেষ করতে চান। দেবাশিস। সুজন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল এবারে এইচএসসিতে। গড় পাশের হার 58.83, অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। বরাবরের মতো পাস ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরাই। কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান, বেড়েছে শূন্য পাশের প্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারও পাশের হার সবচেয়ে বেশি, প্রায় 76%। শিক্ষা মন্ত্রণালয় বলছেন এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছিল। আনন্দ উচ্ছ্বাস ক্যাম্পাস জুড়ে, কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দ, স্বপ্ন ছুঁয়ে দেখার, আরও এগিয়ে যাওয়ার। সকাল 10টায় ফলাফল পেতে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ফলাফল হাতে নিয়েই মাতেন আনন্দে। এই খুশি তো বলে বোঝানো যাবে না যত খুশি আমরা আজকে। তো আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম, তো সেই তুলনায় ফল পাই নাই আর। যারা হার্ড ওয়ার্ক করেছে এন্ড চেষ্টা করে গেছে তারা অবশ্যই সাকসেস হয়েছে। এটা আসলে গর্বের একটা বিষয়। বাবা মার মানে আস্থাটা যেটা ছিল আমাদের উপরে অবশ্যই অটুট থাকবে। নিজের এমন ভালো ফলাফলের ভাগিদার অনেকেই বলছেন তারা। আমার চেয়েও বেশি খুশি হয়েছে আমার বাবা মা, কারণ তারা আমার রেজাল্ট শোনার পর তারা দুজনেই কান্না করে দিয়েছে। অবশ্যই আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া, অবশ্যই আলহামদুলিল্লাহ। বাবা মা অনেক কষ্ট করেছে। তবে এবার অকৃতকার্যের সংখ্যা এত বেশি যে অনেক কলেজই আয়োজন করে উল্লাস করেনি। শিক্ষার্থী অভিভাবকদের মুখে ছিল সহানুভূতির কথা। কোনো ভেঙে পড়া যাবে না, এবং আমি পরিবারদেরকেও বলবো যে যাতে তাদের সাপোর্টটা দেয়, মেন্টাল সাপোর্টটা দেয়। জিপিএ 5 পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য নয়, যে যাই রেজাল্ট করে তাই আলহামদুলিল্লাহ। যারা অকৃতকার্য হয়েছে আমি বলবো বাবা মাকে সাপোর্ট করার জন্য, কারণ এটা কিন্তু শেষ নয়, আর সেই ভবিষ্যতে তার অনেকগুলো ধাপ আছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় এই পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 কমেছে প্রায় 77,000। জিপিএ 5 69,097। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,45,911 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারের শীর্ষে ঢাকা 64.62%, সর্বনিম্ন কুমিল্লায় 48.86%। 26,063টি জিপিএ 5 নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন জিপিএ 5 সিলেটে। রিমোট এরিয়া থেকে অথবা শহরের মধ্যে বাবা রিক্সা চালায়, অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেই রকম ছাত্রছাত্রীরাও খুব ভালো রেজাল্ট করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61, জিপিএ 5 পেয়েছে 4,268 জন। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1,388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান 64 থেকে বেড়ে হয়েছে 202টি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের নির্দেশনা ছিল শিক্ষকদের প্রতি। আর যার প্রাপ্য নয় তা তাকে দেওয়া, আর যার প্রাপ্য তাকে বঞ্চিত করা, এটাই হলো এই ফ্যাব্রিকেশনের মূল কাহিনী। এই ফ্যাব্রিকেশন করা মানেই বৈষম্য সৃষ্টি করা।
আশা করব আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার বা যে সরকারই আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে। ফলাফল দেওয়ার পর শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে, তবে দায় এড়াতে পারে না মন্ত্রণালয়ও। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। পাশের হারই সাফল্যের প্রতীক। GPA 5 এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতির পরিবর্তন চাই। 11টি বোর্ডের অধীনে 12,35,661 শিক্ষার্থী HSC ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। মার্চ টু যমুনা কর্মসূচি বাতিল করে রবিবার থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি শুক্রবার থেকে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। এর আগে বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা। বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে 5% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। এর আগে উপদেষ্টার সাথে বৈঠক শেষে বের হয়ে শিক্ষক প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, শিক্ষা উপদেষ্টার সাথে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আইওয়াশ করা হয়েছে। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারবো। বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি করা হবে। আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই। আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না। আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি প্রস্তাব দেন, আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। সংসদ ভবনের LD হলে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ব্রিফিং করছে ঐক্যমত্য কমিশন। সেটি কাভার করছেন সহকর্মী আহমেদ রেজা। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রেজা, ব্রিফিংয়ে কি বলা হচ্ছে? এনসিপি সহ কিছু দল কালকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না, এ ব্যাপারে কিছু বলেছে কিনা কমিশন? দেবাশিস, একটু আগেই আসলে সেই ব্রিফিংটি শেষ হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেখানে আসলে বক্তব্য প্রদান করেছেন এবং তিনি যেটি বলেছেন যে আগামীকাল যে নির্ধারিত সূচিটি ছিল সেই সূচিটি আসলে বাস্তবায়ন করবে এবং আগামীকালই আসলে জুলাই সনদে যে স্বাক্ষর গ্রহণের যে প্রক্রিয়া বা অনুষ্ঠানটি সেটি আসলে সম্পন্ন হবে। এখন সেখানে আসলে আপনি জানেন, আজকে গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে যে এনসিপি থেকে বলা হয়েছে যে তারা আসলে এই সনদের আইনি ভিত্তি না থাকা পর্যন্ত মূলত তারা সেই সনদের স্বাক্ষর করবে না এবং তার পরবর্তীতে নানান ধরনের প্রশ্ন উঠেছে। সেখানে আসলে ডক্টর আলী রিয়াজ তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। বিষয়টি হচ্ছে যে আগামীকালই তারা চাচ্ছেন যে সকল রাজনৈতিক দল এই সনদে মূলত স্বাক্ষর করবে। যদি সেটি স্বাক্ষর নাও করে, এখানে তাদের আসলে অঙ্গীকারনামা আছে যেটি আসলে আলাদা একটি ভিত্তি তৈরি করেছে এই সনদ তৈরির ক্ষেত্রে এবং সেখানে তিনি বলেছেন যে তারা আগামীকাল সেখানে সনদ না করলেও পরবর্তীতে কিন্তু সেখানে সুযোগ রয়েছে সেই সনদটিতে স্বাক্ষর করবার জন্য। ফলে দুটি জায়গায়, একটি হচ্ছে যে অঙ্গীকারনামাটি রয়েছে, অর্থাৎ সকল রাজনৈতিক দলের যেই শর্তাবলী সেগুলো কিন্তু সেই যে সনদে সেটি আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটিকে তিনি বলছেন যে এটিও এক ধরনের ঐক্যমতের যে ধারণা বা পোষণ করা, সেটি আসলে সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। একই সাথে আগামীকালই যদি সই না করে তার পরবর্তীতেও কিন্তু সুযোগ থেকে যাচ্ছে এবং তিনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে কমিশনের মেয়াদ কিন্তু 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই সময়ের মধ্যে বাস্তবায়নের যে বাস্তবায়নের যে পরিকল্পনা এবং বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি আসলে নিয়ে কাজ করবেন ঐক্যমত্য কমিশনের সদস্য সহ সকল রাজনৈতিক দলের সদস্যরা এবং তারা চান এই সরকারের সময় যে এই জুলাই সনদের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে সেটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে আগানো যায় সেটি নিয়েও কিন্তু তারা আসলে আলাদাভাবে বৈঠক করবেন, আলোচনা করবেন এবং সেটি বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রত্যেক অংশীজন থেকে কিন্তু আলাদাভাবে কাজ করা হবে, সেটিকেও কিন্তু তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। এবং সবশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি যে নানা ধরনের শঙ্কা থাকলেও যে আগামীকাল যে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে কিনা সেটি আসলে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ঐক্যমতের কমিশন গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটি আসলে হবে এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যেও কমিশনের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ চালিয়ে যাওয়া হবে। ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য।
জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার যুক্তিতর্কে তিনি বলেছেন 1400 বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। এদিকে চাংখারপুলে 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, বিগত 17 বছরে গুম খুনের আলাদা বিচার হলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশজুড়ে রয়ে যায় তার নির্যাতনের ক্ষত। প্রসিকিউশন বলছে 1400 মানুষ হত্যা ও অসংখ্য মানুষের অঙ্গহানির ঘটনায় নিউক্লিয়াস বা প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। টানা 5 দিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আগামী সোমবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে আবারও যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। বুধবার বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানান নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। এদিকে চানখারপুলের 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেরা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড বা প্রধান নেই, সব সমন্বয়কে ছিলেন সমমর্যাদার। আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 19 জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 26 অক্টোবর। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবের হোসেন দম্পতির বিরুদ্ধে প্রায় 275 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 38 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এদিকে 33 গুণ বেশি দামে পণ্য কেনায় রেলের 18 জনের বিরুদ্ধে আলাদা মামলা করছে দুদক। স্মার্ট মনিটরিং বলি, সেখানে আমরা কিভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি 3 দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন, যা দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা সমীকরণ সামনে আসে। চারদিকে এমন আলোচনার মাঝে সাবের হোসেন চৌধুরী দম্পতির বিরুদ্ধে মামলা করল দুদক। সংস্থাটি জানিয়েছে, বিপুল অর্থের সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে তারা। জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 12 কোটি 25 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 21টি ব্যাংক হিসাবে 124 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে রাজশাহীতে রেলওয়ের প্রায় 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান 18 জন কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। বাজার দর যাচাই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৃত মূল্যের চেয়ে কোনো ক্ষেত্রে 33 গুণ পর্যন্ত দর নির্ধারণ করে দরপত্র আহ্বানপূর্বক মূল্যায়ন কমিটি, অনুমোদনকারী কর্মকর্তা এবং ঠিকাদারের সহায়তায় 2 কোটি 18 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে বাংলাদেশ সংশ্লিষ্ট ধারায় আরও একটি রুজু হয়েছে। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক এএসপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন সহ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারত ত্রিপুরায় পিটুনিতে নিহত 3 বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে মঙ্গলবার সকালে হবিগঞ্জের চুনারুঘাটের বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, তার ভগ্নিপতি সজল মিয়া ও জুয়েল মিয়াকে নিয়ে সীমান্ত এলাকায় বিড়ি তৈরির পাতা সংগ্রহে যান। এরপর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ত্রিপুরা রাজ্যের কারেঙ্গি ছড়া এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ভারতীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে সামপাহাড় থানায় নিয়ে যায়। খবরটি জানাজানি হলে ভেঙে পড়ে নিহতদের পরিবার। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।